শুনলে অবাক হয়ে যাবেন, এরকম বলতো যে আমার সঙ্গে এই রাতকে এই বিষয়গুলো যে হচ্ছে এগুলো কাউকে জানাবে না। তো তখন প্রথম বুক সবাই বলতো কাউকে বলবে না। তখন আসসালামু আলাইকুম দর্শক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়ের হত্যার ভিডিওটা আমাদের কাছে এসে পৌঁছেছে। দর্শক, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে এই ইসকনের নেতা কতটা লম্পট সেটা হয়তো তার কাছে নির্যাতিত হওয়া এক শিষ্যের কথা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সাথে সাথে 24 ঘন্টার মধ্যে সাইফুল ইসলাম ভাইয়ের হত্যাকারীদের বিচারের দাবি করেছেন ছাত্র সমাজ। দর্শক, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, তাই সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, সাইফুল ইসলাম ভাইয়ের হত্যার ভিডিওটি দেখার আগে চলুন আমরা শুনে আসি এই ইসকনের নেতা কতটা লম্পট ছিল। শুনলে অবাক হয়ে যাবেন, এরকম বলতো যে আমার সঙ্গে এই রাতকে এই বিষয়গুলো যে হচ্ছে এগুলো কাউকে জানাবে না। তো তখন প্রথম বুক সবাই বলতো কাউকে বলবে না। তখন বলতো কন্টিমালা নিশ্চয় দেবের অবস্থা আছে, এগুলো সবাই তো রুমের মধ্যে ওনার গিরিরাজ শিলা ছিল, গিরিরাজ শিলা, তারপর বাসনের চিত্র ছিল, এগুলো সবাই শিলা, যেগুলো ওনার জন্য খেলনা জিনিস হতে পারে, কিন্তু আমাদের জন্য তো এগুলো খেলনা জিনিসের মতো না। কিন্তু এগুলো সবাই আমাদেরকে বলতো যে দাম থেকে তুমি কোনোদিন যাবে না, তো আমি যতদিন থাকবে আমি যেগুলো করবো এগুলো কাউকে বিশ্লেষণ করবে না। তো আমরা উনি যেটা বলতো সেটা কারণ উনি তো সেটা হ্যাড ছিল, যে কারণে আমরা বিষয়গুলো তুলে ধরতে পারতাম না। আর আমাদেরকে ভয় লাগাইতো না, ধরেন এগুলো যদি কাউকে বলো পুলিশে দিব, আর্মিকে দিব, তো আমরা ভয়ে তখন ছুটা ছিলাম আরো। তখন আমাদেরকে যেটা বলতো সেটা করতাম। আমাদের সঙ্গে এগুলো যখন হচ্ছে, আমি দিন দিন যখন বড় হচ্ছি তখন আমি বিষয় আস্তে আস্তে বুঝতে পারতেছি। তখন আমি বিয়ে করলাম, তিরবুকে বিষয়গুলো জানে না, 3 বছর এখানে না যেতে, তখন আমি যাইতাম না। আর তখন না যাওয়াতে উনি আমার সঙ্গে শত্রুতা শুরু করে দিয়েছে, যে আমি যে রুমে থাকি আমাকে ট্যাগ দেওয়ার জন্য 4-5 জনকে লাগাই দিচ্ছে। তো আমি আস্তে আস্তে যখন এগুলো করতেছে তখন আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি যে প্রভু আমার সঙ্গে এগুলো কেন করতেছে। তখন তিরবুকে বললাম, তিরবু বলছে এগুলোতে কোনো কিছুতে নাক গলাবে না, যে যেটা করবে করো, তুমি ঠিক রাখলে হয়েছে। তখন আমি প্রভুর মাধ্যমে গিয়ে বললাম, প্রভু বলতো ধৈর্য ধরে ধরো কিছুদিন, এগুলো কর্মফল ভোগ করতে হবে। তখন আমি বিষয়টা আপনাদের জানানোর জন্য আমি ওইখান থেকে বের হয়ে গেলাম। দাম থেকে? হ্যাঁ। ওখান থেকে কি মহারাজের ওখানে গেছো? ওইখান থেকে হ্যাঁ মহারাজের ওখানে গেছি। দেখতে মহারাজকে বলছো? প্রত্যেকটা মন্দিরে বলে দিয়েছে আমাদের কোনো মন্দিরে না রাখতে। ঠিক চিন্ময় প্রভু ফোন করে করে বলে দিয়েছে প্রত্যেকটা মন্দিরে, মানে তোমাদের কোনো মন্দিরে রাখতে পারবে না। তো তোমরা কোথায় গেছো লাস্ট? তো আমরা লাস্টে মহারাজের সামনে দেখেছি, মহারাজকে বলে নাই এই জন্য মহারাজের সঙ্গে একটু শত্রুতা ভাবাপন্ন ছিল মনে হয়। কারণ দেখতাম মহারাজকে আগে প্রত্যেকটা প্রোগ্রামে ডাকতো, এখন কিন্তু একটা ওইটা অন্য ব্যাপার। কিন্তু তোমরা মহারাজ ওখান থেকে বেরিয়ে, দাম থেকে বেরিয়ে তোমাদের যখন হুমকি দিচ্ছে বলছে, তো তোমরা ওই মহারাজের কাছে রংপুরে চলে গেছো। তো রংপুরে গিয়ে মহারাজকে বলছো? মহারাজকে বিষয়গুলো বলতাম, সব একবার সরাসরি বলছো? বলছি সরাসরি। মহারাজ বলছে এরকম যে এখন একটু ধৈর্য ধরো, বিষয়টা পরে বিবেচনা করে বলবে। তো এখন ওখানে আশ্বস্ত না পাই আমার কাছে কে পাঠিয়েছে? ওইখানে আশ্বস্ত না পাই আমি তিরবুকে বললাম যে এরকম বিষয়গুলো তো আমাদের আমি আমার বাইকে আমার সঙ্গে যখন এগুলো হচ্ছে আমি আমার বাইকে গুরুকুল থেকে নিয়ে আসছি। আর যখন দেখতেছি এই বিষয়গুলো আর মহারাজ কোনো মাথা কামাচ্ছে না, তখন কিছু ভক্ত থেকে ফোন দিচ্ছে যে এরকম বিষয়গুলো তো আমাদেরকে এরকম বলতেছে সিংহবাবু, তো বিষয়টাই সঠিক কিনা। তখন আমরা বললাম বিষয়টা জটিল করে হইতেছে। তখন কিছু ভক্তদেরকে বললাম আমরা কার কাছে যাবো। তখন এরা বললো ওইখানে গৃহস্থ কাউন্সিলর আছে বলরাম প্রভু, ওনার কাছে যাও। তো আমরা সিদ্ধান্ত নিলাম আপনার কাছে আসবো, এসে বিষয়টা বলবো। তো নাহলে কি আপনাদের এর আগে যখন আমরা বলরাম প্রভুর কাছে আসছি, এর আগে আমরা বিষয়টা যাতে গুরুতর যখন এগুলো হচ্ছে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কোনো কাউন্সিলরকে না বলে আগে র্যাব বা রাজনৈতিক ব্যক্তিদেরকে জানাই। কারণ এগুলো এখন তোমরা যদি র্যাব বা রাজনৈতিক নেতৃত্বের কাছে যেতে চাইছিলে আর কি, বা আমাকে না বলে যদি যেতে, তাহলে ওখানে তো র্যাব তোমাদেরকে টেস্ট করাতো এটা জিনিসটা সত্য কিনা। আমরা ডিএনএ টেস্ট করতাম। ডিএনএ টেস্ট করলে তুমি কি কনফার্ম নাকি এটা পারফেক্ট মানে ধরা পড়বে? যে অবশ্যই, কারণ আমাদের সঙ্গে এগুলো করছে যে আমরা সঠিক বিশ্লেষণ, তোমাদের শারীরিক ভাবে এগুলো মানে প্রমাণ থাকবে। ডিএনএ টেস্ট করানোর জন্য তোমরা এখনো প্রস্তুত? অবশ্যই প্রস্তুত। তো এখন যেহেতু এটা আমাদের একটা ইসকন সংগঠন সোসাইটি, এখানে ধারাবাহিক আছে তোমরা জানো, বা যদি মহারাজের কাছে গেছো, সুপ্রিম চলে গেছো, না হলে এটা নিয়ম কোন মন্দিরের ভক্ত যদি নির্যাতিত হয় তাহলে মন্দির ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাতে হয়। যেহেতু তোমরা আমার কাছে আসছো, আমি এই বিষয়গুলো দ্রুত গতিতে আজকে হোক বা কালকে হোক চারুচন্দ্র প্রভু বা জগৎগুরুকে বা এখানে আমাদের রাধা গোবিন্দ প্রভুকে আমি জানাবো। আপনারা একটু ধৈর্য
যে ধরুন যেহেতু এখানে ইসকন সোসাইটিতে বিচারগুলো অবশ্যই আছে, রাষ্ট্রীয়ভাবে কারো আলোচনা গেলে আমাদের যে এখন হুমকির মুখে আছি রাষ্ট্রীয়ভাবে, যে র্যাবে যদি এই ঘটনাগুলো পেয়ে যায় বা এখন র্যাব বিভিন্ন ধরনের মাদ্রাসার থেকে এই সমকামিতাগুলো সরকারিভাবে প্রেসারে করতেছে, তখন পেপার পত্রিকায় পাশ হবে। তোমাদের কাছে আমার অনুরোধ, আমি এটা চারুচন্দ্র বাবু এবং জগৎগুরুকে ডেকে নিয়ে এসে আমি রাধা গোবিন্দ বাবুকে ফোন দেবো, তাড়াতাড়ি এটার একটা সুরাহা করবো। এর আগে তিরুপতিকে বলছি, এর আগে তোমার কাছে কে কে আছে? তোমার কাছে কয়জন আছে টোটাল? আমার কাছে এখন 7 জন আছে। কে কে? উজ্জ্বল আছে, অনিক আছে, প্রীতম আছে, অর্পণ 3 আছে, অর্পণ 2 আছে। তো আমি যদি চারুচন্দ্র বাবু বা জগৎগুরুকে যদি আমি ফোন দিয়ে নিয়ে আসি, বা এটার জন্য যদি জগৎগুরু বাবু চারুচন্দ্র বাবু আসতে চাই, আপনারা বসতে পারবেন? অবশ্যই বসতে আর যেখানে বলেন সেখানে আমি সেগুলো বলতে প্রস্তুত আছি। এগুলোর জন্য যদি ডিএনএ টেস্ট করা হয় আমি করতে প্রস্তুত আছি। আমি অবশ্যই প্রস্তুত, সবাই প্রস্তুত আছি। তাহলে তোমাদের ওই অর্পণ টর্পণ ডিএনএ টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত? সবাই প্রস্তুত। তাহলে আমি চারুচন্দ্র বাবুকে ফোন দেবো, জগৎগুরুকে ফোন দেবো, এরা কি বলে দেখে, না হলে আমি মহারাজের সাথে কথা বলবো। এর আগে অন্তত তুমি কথা দিতে হবে, তোমরা কাউকে বলবে না এগুলো। কিন্তু বিষয়টা হচ্ছে যেভাবে যেখানে বলে যেখানে ইয়ে করে তাদেরকে আনান, আমরা সাথে দিতে প্রস্তুত আছি। তাহলে আমি তোমাদের কাছে অনুরোধ জানাবো, প্রয়োজনে যদি এটা চারুচন্দ্র বাবু যদি এগুলো যদি আগের থেকে জেনে থাকে বা এগুলো নিয়ে যদি কোন রকম যদি চারুচন্দ্র বাবু অনীহা দেখায়, তাহলে আমি মহারাজ বা নারগোপাল বাবুর সাথে মিটিং করে তোমাদেরকে একটা সুরাহা বিচারের একটা সুরাহা করবো। এর আগে কেউ রাষ্ট্রীয়ভাবে কোথাও যাবে না। তাহলে তোমরা শারীরিকভাবে টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত? ঠিক আছে, আমি দিতে প্রস্তুত। চলুন দর্শক, এবার আমরা সাইফুল ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। উগ্রবাদী কর্মকাণ্ড আর একবারও পরিচালনার চেষ্টা করে তাহলে এই সমাবেশ থেকে বলতে চাই, যারা আমার ভাইকে কুপায় হত্যা করছে, আজকে যারা উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছে, কোর্ট ভেঙেছে, মসজিদ ভেঙেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শুরু করতে হবে। 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের সমর্থকদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে এবং যারা এই উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশে বারবার পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর যাই হোক, যে সংগঠনেই হোক, সেই সংগঠন বাংলাদেশের মানুষের জন্য না। সন্ত্রাসী কর্মকাণ্ড এবং উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার জন্য সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদল শক্তি আমাদেরকে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে আমাদের এই দেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের এই সময়ে দর্শক, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।